আসসালামু আলাইকুম। আজকে এখন আমি কথা বলবো মূলত ডেনমার্কের ৩টি বিষয় নিয়ে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকেই প্রশ্ন করেন ডেনমার্কের ভাষাটা ড্যানিশ ভাষাটি কি অত্যন্ত কঠিন হবে? দেখেন অ্যাজ এ ডক্টর, ডেন্টিস্ট এবং নার্স হিসাবে আপনার কাজ কিন্তু পেশেন্টের সাথে, রোগীর সাথে। তাহলে ড্যানিশ ভাষাটা কঠিন হবে না সহজ হবে এই প্রশ্নটা করাটাই বেসিক্যালি অবান্তর। এজন্য যে এটা তো একটা ল্যাঙ্গুয়েজ মাত্র না, এটা আপনাকে শিখতে পারতে হবে যদি আপনি ডেনমার্কে সার্ভাইভ করতে চান এবং ডেনমার্কে আপনি আপনার প্রফেশনে থাকতে চান। কারণ আপনি যদি রোগীর ভাষা না বুঝেন তাহলে অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ডেন্টিস্ট বা অ্যাজ এ নার্স আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? এটা আসলে প্র্যাকটিস করা পসিবল না। তো ডেনমার্কের ভাষার সহজ বা কঠিনের একটা সঠিক উত্তর হচ্ছে আমার কাছে এরকম। দেখেন যেই ছেলে মেয়েগুলি বাংলাদেশে এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছে, জার্মান ল্যাঙ্গুয়েজের B2 লেভেল তারা গোথেন ইনস্টিটিউট থেকে কমপ্লিট করে ফেলতেছে। খেয়াল করেন এখানে কিন্তু জার্মান কোনো এনভায়রনমেন্ট নাই। সো তাদের ডেডিকেশন লেভেলটা আপনারা চিন্তা করেন যে তারা কি পরিমাণ ডেডিকেটেড এই জিনিসটা শিখতেছে যে বাংলাদেশে বসেই তারা B1 B2 লেভেল কমপ্লিট করে ফেলতেছে। তাহলে আপনাকে কিন্তু ড্যানিশ গভর্নমেন্ট সেটা বলেনি যে আপনি A1 A2 B1 B2 কমপ্লিট করে আসেন। তারা দেখেন কী ধরনের একটা সুযোগ দিচ্ছে যে তারা আপনাকে ফ্রি অফ কস্টে ভাষা শেখার সুযোগ দিচ্ছে, তাদের দেশের ভিসা দিয়ে দিচ্ছে, তাদের দেশের ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে এবং তারা বলতেছে তোমরা আমাদের দেশে আসো, আমাদের দেশে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, তোমরা এখানে শিখো অ্যাজ এ হেলথ প্রফেশনাল, তোমরা আমাদের দেশে লার্ন করো। তাদের ইনস্ট্রাক্টর আছে ভালো ভালো, সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন ফ্রিতে, মাত্র ১৭০০ ড্যানিশ ক্রোনার, বাংলা টাকায় ৩০,০০০ টাকা তারা স্টাডি ম্যাটেরিয়ালস ফি নিবে। তো এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করেন বা ল্যাঙ্গুয়েজ শেখা যদি আপনার হয়ে যায় তখন আবার সেই টাকাটা তারা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত দিবে। তাহলে খেয়াল করে দেখেন আপনি যখন ডানে ড্যানিশ বামে ড্যানিশ সবসময় ড্যানিশ এনভায়রনমেন্টের ভিতরে থাকবেন তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনার কাছে খুব বেশি কঠিন মনে হবে? আপনারা তো ভাই একটা হাইলি স্কিল ভিসা নিয়ে যাচ্ছেন যেখানে আপনার একজন সম্মানিত একজন ডক্টর, একজন ডেন্টিস্ট অথবা নার্স। আপনি দেখবেন যে অনেক ইলিটারেট পিপল যারা আছেন তারাও কিন্তু ইটালি বা সৌদি বা দুবাই, কাতার গিয়ে একদম ফ্লুয়েন্টলি সেই ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলতেছে। তো স্যার আপনারা এই ভীতিটা কেন যে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ সহজ হবে কিনা কঠিন হবে? আপনাদের বলা উচিত প্রত্যেকের এই ডিটারমিনেশন থাকতে হবে যে হ্যাঁ আমি ডেনমার্কে সেটেল হব, আমাকে এই ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে, আমাকে এই ল্যাঙ্গুয়েজটা পারতেই হবে। দিন শেষে মনে রাখবেন এটা একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা সহজ না কঠিন এই বিবেচনা করে আসলে কোনো দেশে যাওয়া উচিত বলে আমি মনে করি না। এখন যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের একটা প্রশ্ন থাকে যে আমার বয়স তো ভাই 40 হয়ে গেছে, ভাই আমার বয়স তো 45 হয়ে গেছে, ভাই আমি তো মাত্র পাশ করলাম, কোন বয়সে যাওয়া উচিত আসলে? তো আমার মতে প্রত্যেকটা বয়সেরই যাওয়া উচিত। এখন বলতে পারেন কিভাবে? তা আমি যদি বয়স ভিত্তিক যদি ভাগ করি জিনিসটা, যদি 40 নিচের নিয়ে আগে কথা বলছি, তারপরে 40 প্লাসদের নিয়ে কথা বলবো। তো 40 নিচে যাদের বয়স আছে তারা আসলে যাবে নিজের জন্য। এখন প্রশ্ন হয়ে যায় যে নিজের জন্য শব্দটার বলতে কি বোঝায়? আমাদের এখানে যারা ইয়াং ডাক্তার যারা আছেন, যারা পাশ করেন তারা দেখেন FCPS, MD, MS এর পিছনে রাত দিন পরিশ্রম করে, রাইট? এবং চান্স পেতে গেলেও আপনাকে প্রচণ্ড পড়াশোনা করে এই সমস্ত রেসিডেন্সিতে চান্স পেতে হয়, যেখানে ৩-৪ বছর অলরেডি সময় লেগে যায়, হ্যাঁ? তারপরে হচ্ছে গিয়ে ঢোকার পরে আপনি যে ড্রপ আউট হবেন না এমন কোনো নিশ্চয়তা নাই। ৬-৭ বছরের নিচে মোটামুটি কেউ বের হতে পারে না। FCPS, MD যেই বলেন ৬ থেকে ৭ বছরের একটা মোটামুটি সময় নিয়ে আপনার পেছনে লেগে থাকতে হবে, ৪০-এর নিচে যারা আছেন। তাহলে খেয়াল করেন আপনি এখানে ৬-৭ বছর বা ৮-১০ বছর সময় দিচ্ছেন যে একটা কনসালটেন্ট হওয়ার জন্য, তাই না? যে আপনি এখানে কনসালটেন্ট হবেন, স্পেশালিস্ট হবেন, আপনি অত্যন্ত গুড পজিশনে থাকবেন। আচ্ছা, পক্ষান্তরে এবার যদি এভাবে বলি যে ড্যানিশ গভর্নমেন্ট আপনাকে 5 ইয়ার্সের ভিসা দিচ্ছে। ইনিশিয়াল 3 ইয়ার্স সাথে 2 ইয়ার্সের এক্সটেনশন। ৫ বছরের ভিসা দিচ্ছে আপনাকে প্রফেশনালি ওখানে সেট হবার জন্য। তাহলে যেই সংগ্রামটা আপনি ৫ বছর, ৭ বছর, ১০ বছর বাংলাদেশে বেশ বসে করতেছেন, সেই সেম ডেডিকেশন, সেই সেম সংগ্রামটা আপনি ডেনমার্কে গিয়ে করেন না। দেখবেন আপনার জীবন বদলে যাবে। সত্যি কথা। আপনি এখানে যে ডেডিকেশনটা দিচ্ছেন, সেম ডেডিকেশনটা শুধু যদি ওখানে দেন, দেখবেন সত্যি আপনি একটা ভালো একটা রিটার্ন পাবেন আপনি, হ্যাঁ? এমন নয় যে ওই ডেডিকেশনটা আপনার জন্য বৃথা যাবে। কিন্তু ওই যে বললাম এক্সট্রিম লেভেলের একটা ডেডিকেশন, যেরকম আপনি FCPS, MD, MS এর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতেছেন, সেই মরিয়া হয়ে চেষ্টা করাটা আসলে ওখানে গিয়ে করতে হবে। তাহলে দেখবেন যে আপনি অবশ্যই সফল হবেন। ৪০-এর জন্য, এই জন্য ৪০-এর নিচে যারা বয়স আছে তাদের কথা বলছি বেসিক্যালি, যে আপনি নিজের জন্য যাবেন। এবার আসি যাদের বয়স ৪০ পেরিয়ে গেছে, তারা আসলে আপনাদের নিজের জন্য যাবেন না। তারা যাবেন বেসিক্যালি আপনার সন্তানের জন্য।
কারণ ড্যানিশ এই প্রফেশনাল ভিসায় আপনার যিনি সন্তান আছেন সে কিন্তু 18 বছরের নিচে হলে সে সম্পূর্ণরূপে এডুকেশন ফ্রি পাচ্ছে, আবার হেলথ ইন্স্যুরেন্স ফ্রি পাচ্ছেন আপনারা। তাহলে যদি এডুকেশন 18 বছর নিচে যদি সন্তানের যদি এডুকেশন ফ্রি থাকে, তাহলে আপনার সন্তানকে বেসিক্যালি সেট করার জন্য ওখানে যাওয়া উচিত, যে 5 ইয়ার্স আপনি তাদের সাথে থাকলেন, তাদের সাথে সময় ব্যয় করলেন, তারা সেখানে পড়াশোনা করলো বা আন্ডারগ্রেড পড়লো বা গ্র্যাজুয়েশন করলো, সেখান থেকে তাদেরকে সেট করার জন্য আসলে সেই বয়সে 40-45 পেরিয়ে আসলে আপনার নিজের জন্য যাওয়ার কিছু নাই, তখন অলরেডি আপনি একজন সেট পারসন বাংলাদেশে, আপনার এই যদি 40+ হয়ে যায় দ্যাট মিনস আপনি বাংলাদেশে অলরেডি সেটেল। তারপরে আপনি কেন যেতে চাইবেন? একটা উন্নত জীবন আপনার সন্তানকে দেওয়ার জন্য যাওয়া উচিত। যে 40 পেরিয়ে গেলে বেসিক্যালি মানুষের নিজের জন্য যায় না, তখন সন্তানের সুখের জন্য যায়। তো 5 ইয়ার যদি আপনি টাইম পান, তাহলে আমি বলবো যে আপনার সন্তানের সুখের জন্য আপনার অবশ্যই সেখানে যাওয়া উচিত। কারণ ড্যানিশ যদি তার আন্ডারগ্রেডটা যদি ডেনমার্ক থেকে কমপ্লিট করে, অবশ্যই তারা ইউরোপের কোনো না কোনো একটা ভালো জায়গায় সেটেল হয়ে যেতে পারবে। সো তাদেরকে সেট করে দেওয়ার জন্য মূলত আপনাদেরকে 40 যাদের বয়স বেশি পেরিয়ে গেছে তাদের যাওয়া উচিত। যদিও এখানে কোনো এইজের কোনো ব্যারিয়ার নাই, মনে রাখবেন এই ভিসাটাতে আপনি 71 ইয়ার্স পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, 71 বছর পর্যন্ত ব্যারিয়ার। তো সো ইটস এ লং টাইম। সো আপনি যদি চান এবং মনে করেন, তাহলে আপনি যদি মনে করেন হ্যাঁ আমি তো এখানে সেট পজিশনে আছি, আমার সন্তানকে সেট করে রাখা দরকার, তাহলে আমি মনে করি যে 40 ঊর্ধ্ব যারা বয়স আছে তাদেরও যাওয়া উচিত। কারণ মনে রাখবেন এই ভিসাতে সবচেয়ে যে সুবিধা দুটো, আপনিও যেরকম ওয়ার্ক পারমিট পাচ্ছেন, আপনি স্পাউস ওয়ার্ক পারমিট পাচ্ছে, এবং আপনার সন্তানদের এডুকেশন রাইটস এবং ওয়ার্ক পারমিট তো থাকছেই সাথে। তো এই জিনিসগুলো চিন্তা করেই মূলত যাদের বয়স 40-এর নিচে তাদের যাওয়া উচিত নিজের জন্য, আর যাদের বয়স পেরিয়ে গেছে 40+ তাদের যাওয়া উচিত সন্তানের জন্য। অনেকেই জানতে চেয়েছেন যে ডেনমার্কের লাইসেন্সিং এক্সাম সম্পর্কে, যেহেতু আমরা ডক্টর, ডেন্টিস্ট এবং নার্স এই 3 প্রফেশন নিয়ে কাজ করি, সো 3 প্রফেশনের জন্যই মূলত আমরা এবার বলছি যে আসলে লাইসেন্স পরীক্ষা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। মূলত লাইসেন্স পরীক্ষাটা ডক্টর এবং ডেন্টিস্টদের জন্য ভাষা শিক্ষায় পাশ করাটা ওদের দেশের ম্যান্ডেটরি। তো ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলি এমনভাবে ডিজাইন করা যে আপনি যাবার পরে যেখানে যে প্রান্তেই আপনি ডেনমার্কের ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হন না কেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের পেশেন্ট সেফটি অথরিটিতে এটা নিয়ে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যাবে যে অমুক ডক্টর, অমুক নার্স আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ স্টার্ট করছে। সো আপনি কত আওয়ার্স ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করেছেন, আপনি ল্যাঙ্গুয়েজের স্কোর কত করলেন, আপনার পারফরমেন্স কেমন, তাদের অথরিটিগুলি সবসময় জানতে পারবে। আপনাকে মুখে বলার দরকার নেই যে আপনার পারফরমেন্স কেমন ছিল ল্যাঙ্গুয়েজ স্কুলে, কেমন আপনি কতটুকু ল্যাঙ্গুয়েজ শিখতে পেরেছেন, আপনার কোন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে, এগুলো আসলে আপনার মুখে বলার কিছু না, সব কিছু রেকর্ড করা অবস্থায় থাকবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হবেন সেখানে কোর্স কমপ্লিট করার পরে তারা একটা সার্টিফিকেট দিবে, সেখানে আবার পরীক্ষাও হয়ে থাকে আপনার যে আইএলসের মতো করে ড্যানিশ ল্যাঙ্গুয়েজের উপরে এক্সাম হয়ে থাকে। যেমন গোথ ইনস্টিটিউটে যেরকম যারা B1 B2 পরীক্ষা দিচ্ছে, ওখানে এরকম পরীক্ষা হয় আপনার লেভেল, যেই লেভেলে আপনি কমপ্লিট করবেন সেই লেভেলের আপনি এক্সাম দিবেন, কমপ্লিট করে আপনি সার্টিফিকেট নিতে পারবেন। তো সো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা, যেটা বলছি যে আপনি তাহলে যে কোনো ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হন, ওদের অথরিটি কর্তৃপক্ষ কিন্তু আপনার সম্পর্কে জেনে যাচ্ছে যে আপনি অমুক ডক্টর, আপনি অমুক ডেন্টিস্ট বা আপনি অমুক নার্স এসছেন ওখানে, আপনি এই ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি এত আওয়ার্স প্র্যাকটিস করছেন, এই লেভেল পর্যন্ত আপনার কমপ্লিট হয়েছে ইত্যাদি। এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কমপ্লিট করার পরে দেন আপনার রিটেন হয় এবং ভাইভা হয়। তো রিটেনটা আর পরীক্ষাটা কেমন, আপনার জাস্ট এমআরসিপি এক্সামের কপি। ওকে, এমআরসিপি এক্সামটা যেভাবে এমআরসিপি বা প্লাব যেটা যদি বলেন আন্ডার গ্র্যাজুয়েট এমআরসিপি বা প্লাবের মতো হয়ে থাকে মূলত। তো এই স্টেশনে রোগী দেখায় এই টাইপের, ওকে, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে ওদের ওখানে, এই প্লাব জাতীয়। তো সে যাদের ক্লাবের প্রিপারেশন এখানে আছে তারা মোটামুটি এক্সামটাতে আপনারা চাইলে ভালো করতে পারবেন। আর একটা যেটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে এবার নার্সদের প্রসঙ্গে আসি, এটা হলো ডক্টর এবং ডেন্টিস্টদের প্রসঙ্গ। নার্সদের মূলত কোনো ধরনের কোনো লাইসেন্স পরীক্ষা নাই। তাহলে বলতে পারেন নার্সদেরকে ইভ্যালুয়েশন করবেটা কীভাবে? নার্সদের ইভ্যালুয়েশন সিস্টেমটা হচ্ছে পজিটিভ ইভ্যালুয়েশন সিস্টেম। কীরকম, আপনি যে কোনো একটা হসপিটাল বা যে কোনো একটা সেন্টারে বা যেখানে আপনি চাকরি করেন, সেখানকার আপনার যিনি সুপারিনটেন্ডেন্ট থাকবে, যিনি আপনার সুপিরিয়র, তিনি আপনার সম্পর্কে আপনার ব্যাক এন্ডে মন্তব্য লিখতে থাকবে, আপনার পারফরমেন্স সম্পর্কে লিপিবদ্ধ করতে থাকবে। এই অথরিটির কাছেই তারা এই রিপোর্টটা পেশ করবে। যদি আপনার পজিটিভ রিপোর্টটা তারা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি নার্স হয়ে যাবেন। এবং অবশ্যই আপনাকে তো নার্সদের জন্য আসলে ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করা বাধ্যবাধকতা নেই, জাস্ট মোটামুটি একটা কমিউনিকেট করার মতো ল্যাঙ্গুয়েজ জানলেই হয়ে যাচ্ছে। সো খেয়াল করে দেখেন, নার্সদের জন্য জিনিসটা অনেক ইজিয়ার।
যে তাদের কোনো ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করতে হচ্ছে না, লাইসেন্স পরীক্ষায় পাশ করতে হচ্ছে না, তাদের একটা পজিটিভ অ্যাসেসমেন্ট বেস রিপোর্ট পজিটিভ হয়ে গেলেই তারা ওখানকার রেজিস্টার্ড নার্স হয়ে যেতে পারতেছে। সো আমি মনে করি সেই দিক দিয়ে এটা নার্সদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি, যেহেতু কোনো লাইসেন্স এক্সাম দিতে হচ্ছে না এবং ভাষাগত পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে না, তাহলে অবশ্যই আমি বলবো এটা একটা পজিটিভ দিক চলে আসে। এই হচ্ছে ডক্টর, ডেন্টিস্ট এবং নার্সদের জন্য লাইসেন্সিং এক্সাম এবং ভাষাগত দক্ষতার কি সিস্টেম এই সম্পর্কে ইনফরমেশন। এরপরেও যদি আপনাদের প্রশ্ন থেকেই থাকে, দয়া করে আমাদের অফিসে আসবেন আপনারা। এখন দেখেন ফোনে তো বিস্তারিত বলা যায়ও না এত কিছু, তাহলে কয়জনকে বলবো? তো যাদের আসলে ঢাকা বেস যারা আছেন, যারা দূর দূরান্তে আছেন তাদের কথা আলাদা। তো যারা ঢাকাতে আছেন তারা চাইলে পরে আমাদের অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচের নাম্বারে যে লেখা আছে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা চলে আসবেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আরও ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। এবং অবশ্যই শুধুমাত্র তারাই আসবেন যা, এখন দেখেন এটা একটা এক্সপেন্সিভ প্রোগ্রাম, এটা কিন্তু চিপ কোনো প্রোগ্রাম না। সো যাদের আসলে ব্যয় করার মতো সামর্থ্য আছে, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারাই শুধুমাত্র আমি মনে করি এই প্রোগ্রামের দিকে হাত বাড়ানো উচিত।